বন্ধুগণ, আমরা আজকে কথা বলছি একজন সাংবাদিকের সঙ্গে, সাংবাদিক সুমি খানের সঙ্গে। সাংবাদিক সুমি খান একজন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক এবং উনি দেশীয় গণমাধ্যম এবং বিদেশি গণমাধ্যমেও বিভিন্ন ইভেন্ট কভার করেছেন এবং এখনও উনি অ্যাক্টিভ সাংবাদিক। তো আমাদের দেশে যে সবচেয়ে বড় ঘটে গেল কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী যে আন্দোলন, ছাত্রদের আন্দোলন, এবং পরবর্তী সময় যেটা বিক্ষোভ থেকে সহিংসতায় রূপ নিয়েছে এবং মোটামুটি একটা বল প্রয়োগের মাধ্যমে যার একটা পরিণতি ঘটেছে এবং সেখানে হতাহতের ঘটনাও ঘটেছে। তো এই জিনিসটা কাভার করার ক্ষেত্রে আমরা সুমি খানের অভিজ্ঞতা শুনবো। সুমি খান, আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনি এই কোটা আন্দোলনটার শুরু থেকেই আপনি লক্ষ্য করেছেন এবং আপনি পর্যবেক্ষণ করেছেন। আপনারা এটা কাভার করার ক্ষেত্রে কি কি বিষয় আপনি লক্ষণীয় দিক মনে করেন? বিশেষ করে এখানে আমরা যেটা লক্ষ্য করি যে বেশিরভাগ সময়টা ঝুঁকি কাজ করেছে সাংবাদিকদের, কি বলেন? অনেক ধন্যবাদ মাসুদ করিম ভাই, আমাদের সম্মানিত সহকর্মী। এখানে কোটা আন্দোলন যে একটা বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সবচেয়ে বড় বিষয় একটি আদালতে বিচারাধীন বিষয়কে কিভাবে ছাত্রদের মধ্যে উত্তেজিত করে দেওয়া হয়েছে এবং যেটা প্রশাসনের সবার আগে প্রশাসন এবং রাষ্ট্রের একটা দায়িত্ব থাকে, তার পাশাপাশি আমরা যারা জনগণ এবং গণমাধ্যম আমাদের একটা দায়িত্বের ব্যাপার থাকে। প্রত্যেকটা জায়গা থেকে একজন সংবাদকর্মী হিসেবে, মাঠের সংবাদকর্মী হিসেবে আমি দেখতে পেয়েছি চরম ব্যর্থতা। যখন সরকার প্রশাসন থেকে বলা হচ্ছে বা আমরা বলি যে রুলিং পার্টি আওয়ামী লীগের পক্ষ থেকেও যখন বলা হচ্ছে অন্য কোনো সংগঠনের নাম করে তারা ব্যবহার করছে যদি আপনারা বুঝতেই পারেন, সেটা আওয়ামী লীগ হন বা আপনাদের গোয়েন্দারা হন বা রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী হন, তাহলে আপনারা কেন সংগঠিতভাবে সেটাকে মোকাবেলা করার জন্য তড়িৎ পদক্ষেপ নেননি? এখানে চরম ব্যর্থতা আমি মনে করি রাষ্ট্রের রয়েছে। সেই জায়গায় এতগুলো নিরীহ প্রাণ গেল, আমাদের সংবাদকর্মীরা নিরীহ প্রাণ গেছে। মেহেদি হাসান মেহেদি ঢাকা ট্রিবিউনের, আমি যদি একটা অংশ বলি যে ও কর্মরত অবস্থায় মাত্র আর তার 20 মিনিট পরেই তার চলে যাবার কথা ছিল। ও বলছে সহকর্মীদেরকে যে আমি আর 20 মিনিট পর চলে যাব। সেই 20 মিনিটে পুলিশের যে ছড়রাগুলি, ট্যাঙ্ক থেকে ছড়রাগুলি ছত্রভঙ্গ করার জন্য মিছিলকে ছত্রভঙ্গ করছিল, সেই ট্যাঙ্ক ঘুরে গিয়ে ও যাত্রাবাড়ির ল্যান্ডিংয়ের জায়গাতে ছিল, ফটো নিচ্ছিল। ওই সময় ওর প্রথম এখানটায় লাগলো, তারপর যখন ও ফিরেছে গুলি খেয়ে ওকে আমি মর্গে ছিলাম সারাদিন, ওর ওয়াইফের কাছে, ওর ওয়াইফ এবং বাচ্চাদের কাছে যে বডি হ্যান্ডওভার করার সময়টা ছিলাম কাছে থেকে দেখেছি। এবং এই যে মৃত্যু, 32 বছর বয়সের একটি ছেলে, একজন নিবেদিত প্রাণ সংবাদকর্মী, এই প্রাণটি বড় মূল্যবান ছিল। ওর পরিবারের কাছেই শুধু নয়, দুটি কন্যা সন্তান, 7 মাস বয়স, 3 বছর বয়স, কন্যাগুলো তো জানতেই পারলেন। ও তার আগের দিন বেতন তুলেছিল, অতি সামান্য টাকা বেতন সে পায়, সেটা নিয়েও বাড়ি ফিরতে পারেনি। এই যে একটা অনিশ্চিত অবস্থা। একজনের উদাহরণ বলছে, বাচ্চা যারা স্টুডেন্ট যারা মারা গেছে, কালকে যার বাড়িতে মাননীয় শিক্ষামন্ত্রী গেছেন, এই যে 2 যমজ ভাইয়ের, এক যমজ ভাই বেঁচে আছে, আরেক নাই, ও খাবার দিচ্ছিল, ছাত্রদের জন্য খাবার নিয়ে গেছিল। তেমনি আমি আমার সন্তানের কথা যদি বলি, আমার সন্তান 3-4 দিন ধরে সে খেতে পারেনি, যে ও কী করে খাবে? ওর বন্ধুরা, ওর যেহেতু বাইরে স্কলারশিপ হয়েছে, চলে যাবে, ওর প্রস্তুতির কারণে। তাহলে এই বিষয়গুলো আমরা কেউ নিজেদের অবস্থান থেকে কেউ দেখেনি না। শিক্ষকরা এই আন্দোলনটা তো শেষ পর্যন্ত তো ভায়োলেন্ট হয়ে গেছে, সহিংস। শেষ পর্যন্ত না, সেটা তো শুরু থেকে, যখন প্রথম 2-3 দিন প্রথমে একটা আন্দোলন ছিল, প্রথমে না শান্তিপূর্ণ, প্রথমে যখন প্রথম দিন যখন ওরা দাবিটা করেছে, তখনই তো শিক্ষা মন্ত্রণালয়ের, আমি বলবো যে কনসার্ন অথরিটি শিক্ষা মন্ত্রণালয় ছিল, তখন কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা কোনো তৎপরতা দেখতে পাইনি। ওদের সঙ্গে যে বসা, এবং তাদের সঙ্গে আইনমন্ত্রী কখন গিয়ে কথা বললেন, আইনমন্ত্রী তারও আগে এই কথাগুলো আইন মন্ত্রণালয় পর্যন্ত হয়তো যেতে হতো না। এই যে আদালতের যে রায় হয়েছে, তখন তাদের, আমরা ছিলাম, পুরা রায়ের সময়টা ছিলাম, আমরা দেখতে পেয়েছি
এই ছাত্রদের প্রতিনিধি দুই আইনজীবী কথা বলেছেন, ব্যারিস্টার তানিয়া আমির কথা বলেছেন, এমিকাস কিউরিরা যে কথা বলেছেন, আইনজীবী জেডাই খান পান্না, ব্যারিস্টার সারা হোসেন কথা বলেছেন। তাহলে এই যে দায়িত্বশীল মানুষগুলো রায়ের সময় এসে আদালতে একটি দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, কিন্তু এর মাঝখানে যে এতগুলো গুরুত্বপূর্ণ প্রাণ চলে গেল, এটা কি খুব জরুরি ছিল? এবং এখনো কিন্তু আমি মনে করছি না পরিস্থিতি স্টেবল। তো এখন আপনার কি মনে করেন যে এখন যে অবস্থাটা বিরাজ করছে, এখান থেকে উত্তরণের পথ কি? একটা তো আমরা বলবো যে এখন এখানে প্রচুর মিসইনফরমেশান, ডিসইনফরমেশান, ঘৃণা ছড়ানো সামাজিক মাধ্যমে, এই সমস্ত বিষয়গুলি কিন্তু স্বাভাবিক গতিটাকে ব্যাহত করছে। আপনি এটাকে একটা অথেন্টিক মানুষকে সঠিক সংবাদটা দেওয়ার জন্য কী করণীয়? এখানে আমি পুলিশের ভূমিকাও বলবো, এবং এতগুলো নিরীহ পুলিশ যেখানে একটা প্রতিটা থানা এইভাবে আক্রান্ত হয়েছে, জিনিসগুলো খুবই সুপরিকল্পিতভাবে আক্রমণগুলো করা হয়েছে, হামলাগুলো করা হয়েছে। যে আক্রমণগুলো একজন পুলিশকে মাথা নিচে ঝুলিয়ে পা উপরে রাখা, নারায়ণগঞ্জ থেকে একজন পুলিশ তার বাচ্চাদেরকে দেখতে এসছেন বাড্ডাতে, ওনাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, যে একজন দেখিয়েছে পুলিশ। বিটিভিতে হামলা হলো, বিটিভিতে কখনো হামলা হয়নি, তা এর মানে হচ্ছে ভেতরকার কেউ এই আক্রমণটা করছে। তাহলে সুনির্দিষ্টভাবে কারা দায়ী? এখনো এতদিন পর্যন্ত আমরা এখনো কোনো তদন্ত রিপোর্ট বা শ্বেতপত্র প্রকাশ করা কে কোথায় আছে? এবং দায়িত্বশীল ভূমিকা, আমি যেটা বলছিলাম আপনাকে, গণমাধ্যম কর্মীরা এতজন আক্রান্ত হবার পরেও সময় টেলিভিশনের একজন নারী সাংবাদিককে যেভাবে প্রকাশ্য রাজপথে তার বস্ত্রহরণ করা হয়েছে, তাকে যেভাবে হেনস্থা, তাকে যেভাবে শ্লীলতাহানি করা হয়েছে, কি ভয়ঙ্কর! এই বিপজ্জনক অবস্থা থেকে উত্তরণ তখনই হতে পারে সম্মিলিতভাবে গণমাধ্যমকে দায়িত্ব নিতে হবে। প্রতিটি গণমাধ্যমকে কোনো রকম বিভ্রান্তিকর তথ্য নয়, সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে। আমরা দেখেছি বিদেশি গণমাধ্যমও বিভ্রান্তিকর তথ্য দিয়েছে, তারা আবার ক্ষমাও প্রকাশ করেছে। এখন কথা হলো, বিদেশি গণমাধ্যম ক্ষমা প্রকাশ করা বা বিদেশে প্রচার করা, সেটার একটা অ্যাসপেক্ট আছে আন্তর্জাতিকভাবে, কিন্তু দেশে যখন জনমানসে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, সাধারণ মানুষ বলছে হেলিকপ্টার থেকে গুলি ছুঁড়ে বায়তুল মুকাররমে হাজার হাজার মুসল্লিকে মেরে ফেলেছে, এটা আমার কানে শোনা, এবং কয়েকটা চ্যানেলের সত্য না, মানে এই যে কথাগুলো, অপপ্রচারগুলো কেন মানুষের কাছে যাচ্ছে? তাহলে আমাদের আইটি সেক্টর, আমাদের আইটি মন্ত্রণালয় থেকে কোনো ভূমিকাকে আদৌ পালন করা হয়েছে? একইভাবে আপনি বলুন, এই যে মসজিদ বলুন, আমাদের যে দায়িত্বশীল ভূমিকাগুলো থেকে পুলিশ এবং আমাদের ধর্ম মন্ত্রণালয়, প্রতিটা মন্ত্রণালয় থেকে একটি কমিটি করা উচিত ছিল, একটা টিম ওয়ার্ক করে। তার সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল ভূমিকা আমরা আশা করেছিলাম, এবং গণমাধ্যম থেকে আমি আশা করব যে অন্ততপক্ষে আমরা গণমাধ্যম কর্মীরা যে বিপন্ন, চ্যানেল আইয়ের গাড়িতে আগুন ধরাতে গিয়ে আগুনটা লাগলো না, আমাদের এক ভাই সেটা বললেন, তাহলে তো পুড়ে যেত ওরা সবাই, কেন যেন আগুনটা লাগলো। এই জায়গাতে বিপদমুক্ত হতে হলে মাসুদ ভাই, আমি বলবো যে আমাদেরকে একসাথে একটি পদক্ষেপ। ধন্যবাদ। আমরা আশা করি আমরা এটা সবাই মিলে একটা দায়িত্বশীল ভূমিকা পালন করব, যাতে এটা একটা সংকটকাল চলছে, যাতে আমরা এই সংকট থেকে উত্তরণ করতে পারি এবং আমরা একটা সুন্দর ভালোবাসার বাংলাদেশ গড়ে তুলতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ।